আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস চৈত্রের দ্বিতীয় দিবস। আজ পর্ব ৮। বাবু সাহেব কেমন আছেন? হাসপাতালের বিছানায় বসে আসমানি চুল আঁচড়াচ্ছে। বেশ আয়োজন করেই আঁচড়াচ্ছে। বিছানার উপর স্ট্যান্ড লাগানো আয়না, নিজেকে দেখতে দেখতে চুল আঁচড়ানো। আসমানি মনে হয় সাজগুজো করেছে। চোখে কাজল, কপালে টিপ, পরনের শাড়িটাও নতুন। মনে হচ্ছে না সে হাসপাতালে আছে, মনে হচ্ছে সে নিজের বাড়িতেই বাস করছে। বিকেলে মহিলা সমিতিতে নাটক দেখতে যাবে, এটা তারই প্রস্তুতি। বাবু সাহেব আমার কথার জবাব দিচ্ছেন না কেন? কেমন আছেন? ভালো। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমার চুল কত লম্বা? এখন লক্ষ্য করেছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ফরহাদ বসতে বসতে বলল, তুমি একা কেন? তুমি আমাকে দেখতে আসছো, এজন্য ইচ্ছে করে একা হয়েছি। বাবা আর নিশা ছিলেন, তাদের জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছি। একজন আয়া ছিল বশিরের মা, তাকে বলেছি বিকেলে আসতে। আশা করি তুমি বিকেল পর্যন্ত থাকবে। হ্যাঁ, থাকবো। শুধু বিকেল পর্যন্ত না, যতক্ষণ আমাকে থাকতে দেয় ততক্ষণ থাকবো। রাতে চলে যাবে? রাতেও যেতে চাচ্ছি না। হাসপাতালের লোকজন যদি অনুমতি দেয় তাহলে তোমার ঘরের সামনের বারান্দায় যে টুলটা আছে সেই টুলে শুয়ে থাকবো। তুমি যতবার আমাকে ডাকবে ততবার আমি বাইরে থেকে জবাব দেব। আসমানি হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে তুমি সুনীলের কোনো রোমান্টিক উপন্যাস থেকে উঠে এসেছো। আমি হচ্ছি নীরা, আমার অসুখ হয়েছে। নীরার অসুখ? নীরা কে? নীরা হলো সুনীলের চিরপ্রেমিকা। তোমার জন্য সিগারেট আনিয়ে রেখেছি, আমার সামনে বসে আরাম করে একটা সিগারেট খাও। হাসপাতালে রোগীর ঘরে বসে সিগারেট খাবো? হ্যাঁ, খাবে। কারণ আমি ছোট্ট একটা পরীক্ষা করতে চাই। আমার শরীরটা আজ কত ভালো সেই পরীক্ষা। যদি দেখি সিগারেটের গন্ধ সহ্য হচ্ছে তাহলে বুঝবো শরীর বেশ ভালো। শরীর ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমি গান জানলে গুনগুন করে গান গাইতাম। আমি অবশ্যই গান না জানলেও গুনগুন করে গাই। সবচেয়ে বেশি কোন গানটা গাই জানো? সবচেয়ে বেশি গাই, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। আচ্ছা, আমি কি খুব বকবক করছি? ফরহাদ সিগারেট ধরালো। সে তাকিয়ে আছে আসমানের দিকে। তাকে সামান্য রোগা লাগছে, চোখের কোণে কালি, সেই কালিও সামান্য। এছাড়া তার মধ্যে অসুস্থতার কোনো চিহ্ন নেই। আসমানি বিছানার মাঝখান থেকে সরে একপাশে চলে গেল, দেয়ালে হেলান দিয়ে বসল। হঠাৎ তাকে সামান্য ক্লান্ত মনে হচ্ছে। ফরহাদ বলল, সিগারেটের গন্ধটা কি সহ্য হচ্ছে? আসমানি বলল, না। ফেলে দি? না, ফেলবে না। তুমি সিগারেট খাচ্ছ, দেখতে ভালো লাগছে। আচ্ছা শোনো, আমার উচিত ছিল তোমার দাদাজান বিষয়ে কথা বলা। তোমাদের বাড়িতে একজন মানুষ মারা গেছে, অথচ তা নিয়ে আমি কোনো কথা বলিনি। আসলে ইচ্ছা করে বলিনি। তোমার সঙ্গে অপ্রিয় কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। আমি সারা জীবন তোমার সঙ্গে সুখ নিয়ে কথা বলতে চাই। ফরহাদ সিগারেট ফেলে দিল। আসমানি বলল, তোমাদের খুব দুঃসময় যাচ্ছে তাই না? ফরহাদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। আগের বাড়িটা কি তোমরা ছেড়ে দিয়েছ? আজ ছাড়বো। তোমরা উঠবে কোথায়? আমার একজন ছোট বোন আছে, জাহানারা, আপাতত তার বাড়িতে। তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? কিভাবে তা জানি না, কিন্তু হবে। ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? ফরহাদ হাসতে হাসতে বলল, সাহিত্যে অনেক সুন্দর সুন্দর কোটেশন আছে, কিন্তু পৃথিবীটা কোটেশন মতো চলে না। পৃথিবী চলে তার নিজের নিয়মে। সেই নিয়মটা কি তাও আমরা ভালো মতো জানি না। প্লিজ, দার্শনিকের মতো কথা বলবে না, অসহ্য লাগছে। আচ্ছা, বলবো না। আমার বড় মামা কি আমাদের বিয়ের ব্যাপারে তোমাকে কিছু বলেছেন? না। আমার মনে হয় বলেছেন। তিনি এখন চান না বিয়েটা হোক।
তিনি এখন বলছেন বিয়ে হবে আমার অসুখ সারলে। সেটাই তো ভালো? সেটা মোটেই ভালো না। অসুখ সারার জন্য অপেক্ষা করলে আমার আর বিয়েই হবে না, কারণ আমার অসুখ সারবে না। সারবে না কেন? সারবে না কারণ অসুখটা ভয়ঙ্কর। যদিও সবাই আমাকে বলছে রিউমেটিক ফিভার, আমি জানি ব্যাপারটা কি, জেনেও ভান করছি জানি না। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সঙ্গে ভান করব না, কাজেই সত্যি কথা বললাম। ফরহাদ চুপ করে গেছে। সে এখন আর আসমানির দিকে তাকাচ্ছে না, তাকিয়ে আছে খোলা জানালার দিকে। আসমানি বলল, এই তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? তুমি যতক্ষণ আমার সামনে থাকবে আমার দিকে তাকিয়ে থাকবে। ফরহাদ তাকালো। আসমানি বলল, এই তো ঠিক আছে। এখন মন দিয়ে আমার জরুরি কথাটা শোনো। আমার অসুখ যত ভয়ঙ্করই হোক, আমি একদিনের জন্য হলেও তোমাকে বিয়ে করতে চাই। মামাই বিয়ে হতে দেবে না, কাজেই তুমি যা করবে তা হচ্ছে কাজীর অফিসে ব্যবস্থা করে রাখবে। আমি গোপনে উপস্থিত হব। বিয়ে শেষ হলে হাসপাতালে ফিরে এসে হাসপাতালের বিছানায় শুয়ে থাকব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো, পৃথিবীর সমস্ত প্রেমিক তার প্রেমিকার চুল হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায়। তুমি কখনো আমার চুল ছুঁয়ে দেখোনি। নাও, চুলগুলি ছুঁয়ে দেখো, কারণ বেশি দিন আমার মাথায় চুল থাকবে না। যখন কেমোথেরাপি শুরু হবে সব চুল পড়ে যাবে। নাও, চুলে হাত দাও। ফরহাদ চুল স্পর্শ করল। আসমানি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, এখন তুমি চলে যাও। চলে যাব? হ্যাঁ, চলে যাবে, কারণ তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে এবং কান্না পাচ্ছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে না ভাবতেও পারছি না। সত্যি সত্যি হয়তো কেঁদে ফেলবো। আমাকে কাঁদতে দেখে তুমিও কাঁদবে। পুরুষ মানুষের কান্না খুবই বিশ্রী। প্লিজ তুমি বিদায় হও। ফরহাদ অবিশ্বাসী গলায় বলল, বিদায় হব? হ্যাঁ, বিদায় হবে। আর শোনো, আমাকে বিয়ে করতে হবে না। এতক্ষণ তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। যে মেয়ে কবরের উপর দাঁড়িয়ে আছে তার আবার বিয়ে কি? আচ্ছা বলো তো, আমাকে কি আজ সুন্দর লাগছে? হ্যাঁ, তোমার চোখে আমাকে যেন সুন্দর লাগে, এই জন্য সকাল থেকে সাজছি। কাজল দিয়েছি, মাস্কারা দিয়েছি। গাল গোলাপি লাগছে না? ব্লাশও দিয়েছি। আমার চেহারা অতি দ্রুত খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার সেই চেহারা তুমি দেখো। কাজে এই তোমার আমাকে শেষ দেখা। ফরহাদ তাকিয়ে আছে। আসমানি হাসছে। কি সুন্দর হাসি! এত সুন্দর করে একটা মেয়ে হাসি কি করে? তাছাড়া এখন কি তার হাসির সময়? আসমানি হাসি থামিয়ে বলল, আমার বাবা খুবই দুশ্চিন্তায় পড়ে গেছেন। রাতে তার ঘুম হচ্ছে না। এই কদিনে তার ওজন এত কমেছে যে বলার মতো না। কোনো প্যান্ট এখন পরতে পারেন না, ঢিলা হয়ে গেছে, বেল্ট লাগে। বাবাকে আজ দেখে খুবই মায়া লাগলো। কথাবার্তাও এখন ঠিকমতো বলতে পারেন না, কথা আটকে যায়। তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছেন? এই মুহূর্তে আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন না, তার ফ্ল্যাট বাড়ি নিয়ে দুশ্চিন্তা করছেন। বাড়িটা বিক্রি করার চেষ্টা করছেন। আমাকে দেশের বাইরে নিতে হবে। টাকা কোথায়? বাবা তার সারা জীবনে টাকা পয়সা যা পেয়েছেন সব ওই ফ্ল্যাট কিনতে শেষ করেছেন। যেই মুহূর্তে ফ্ল্যাট বিক্রি হবে আমরা হয়ে যাব পথের মানুষ, জাগ্রত জনতা। আসমানি আবারও হাসছে। ফরহাদ মন খারাপ করে তাকিয়ে আছে। আসমানি আজ অন্যদিনের চেয়ে বেশি হাসছে, বেশি কথা বলছে। স্পষ্ট দেখা যাচ্ছে সে ক্লান্ত হয়ে পড়েছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরহাদের কি বলা উচিত? এত কথা বলার দরকার নেই, তুমি চুপ করে থাকো। আসমানি শাড়ির আঁচলে মাথার ঘাম মুছতে মুছতে বলল, একজন ভালো মেয়ে হিসেবে আমার বাবাকে বলা উচিত ফ্ল্যাট বিক্রি করার কোনো দরকার নেই। চিকিৎসা করে লাভ যা হবে তা হচ্ছে মনের সান্ত্বনা। তোমরা বলতে পারবে মেয়ের চিকিৎসার ত্রুটি হয়নি। এই মনের সান্ত্বনার জন্য পথের ফকির হবে কেন? কিন্তু এরকম কোনো কথা আমি বলিনি। আমি খুবই স্বার্থপর তো, এই জন্য বলিনি।
এই শোনো, তোমাকে আজ খুবই সুন্দর লাগছে। ছাই রঙা শার্টেও লাগছে। তোমাকে বলেছিলাম না ছাই রঙা শার্টটা পুড়িয়ে ফেলবে, পরাওনি কেন? গরিব মানুষ তো, শার্ট পরাতে মায়া লাগে। শার্ট গা থেকে খুলে দাও, আমি পরাবো। আমিও গরিব, তবে আমার এত মায়া নেই। কই, খুলছো না কেন? শার্ট সত্যি খুলবো? অবশ্যই খুলবে। আসমানি মিটিমিটি হাসছে। মনে হয় তার মনে কোনো দুষ্ট বুদ্ধি খেলা করছে। আমার সামনে শার্ট খুলতে লজ্জা লাগছে? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, টেবিলের উপর দেখো একটা প্যাকেট আছে, প্যাকেটটা নিয়ে বাথরুমে ঢুকে পড়ো। মনে নেই তোমার জন্য 7টা শার্ট কিনেছিলাম? কোন বারে কোন শার্ট পরবে কাগজে লিখে রেখেছি। আজ বুধবার, আজ তোমার কপালে হালকা সবুজ রঙের শার্ট। চিরুনিটা নিয়ে যাও, মাথা আছড়াবে। বাথরুম থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসবে, তারপর স্ট্রেট দরজা দিয়ে চলে যাবে। তোমার সঙ্গে বকবক করে আমার মাথা ধরেছে এবং মাথা ঘুরছে। আমি শুয়ে থাকব। তোমাকে একা ফেলে চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আমি একা থাকবো না, বাবার আসার সময় হয়ে গেছে। ও, আরেকটা কথা, প্রতিটি শার্টের বুক পকেটে একটা করে চিঠি আছে। যেদিন যে শার্টটা পরবে সেদিন চিঠিটাও পড়বে। আচ্ছা। আগামী 7 দিনে 7টা চিঠি পড়া যাবে। ইন্টারেস্টিং না? আমি কি ভেবে রেখেছিলাম জানো? আমি ভেবে রেখেছিলাম সারা জীবন তোমাকে এরকম করে চিঠি লিখব। শার্ট গায়ে দিয়ে অফিসে যাচ্ছ, শার্টের বুক পকেটে একটা চিঠি। যত রাগ হোক ঝগড়া হোক তুমি চিঠি পাবেই। আচ্ছা শোনো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বললাম না আমার মাথা ঘুরছে, আমি শুয়ে থাকবো। আর শোনো, বাথরুম থেকে বের হয়ে যদি তুমি দেখো আমি ঘুমিয়ে পড়েছি, খবরদার, আমার ঘুম ভাঙাবে না। রাতে ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম হচ্ছে না। ডাক্তাররা বলেছেন ঘুমটা আমার জন্য খুবই দরকার। ফরহাদ শার্ট বদলে মাথার চুল আঁচড়ে বাথরুমের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করলো। হাসপাতালের সব আয়না হাসপাতালের রুগীদের মতোই অসুস্থ। আয়নায় স্পষ্ট কিছু দেখা যায় না। তারপরেও ফরহাদের মনে হলো সবুজ রঙের শার্টটায় তাকে খুব মানিয়েছে। বুধবারের শার্টের পকেটে শুধু যে চিঠি আছে তাই না, একটা বল পয়েন্ট কলম। কলমটা কেন দিয়েছে কে জানে। চিঠিটা পড়তে ইচ্ছে করলেও এখন পড়া যাবে না, হাসপাতাল থেকে বের হয়ে পড়তে হবে। এখন পড়লে আসমানি বুঝে ফেলবে। এইসব ক্ষেত্রে আসমানির সিক্স সেন্স অত্যন্ত প্রবল। ফরহাদ বাথরুম থেকে বের হয়ে দেখলো আসমানি ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুম, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। ফরহাদ হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালো। নিশা এবং তার বাবাকে আসতে দেখা যাচ্ছে। নিশার হাতে একটা প্যাকেট, নিশার বাবার হাতে কিছু বইপত্র। তিনি দূর থেকে ক্রুদ্ধ দৃষ্টিতে ফরহাদের দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলেন। এটা ফরহাদের কল্পনাও হতে পারে। তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকানোর এমন কিছু নেই। কেউ কাউকে দেখতে পায়নি এমন ভান করলে কেমন হয়? ফরহাদ উল্টো দিকে হাঁটা শুরু করতে পারে। মনে হয় এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। তাছাড়া আসমানির চিঠিটা পড়তে ইচ্ছে করছে। যত তাড়াতাড়ি হাসপাতালের বাইরে যাওয়া যাবে তত তাড়াতাড়ি চিঠিটা পড়া যাবে। ফরহাদ উল্টো দিকে হাঁটতে শুরু করলো। বারান্দার শেষ মাথায় নিশ্চয়ই সিঁড়ি বা লিফট আছে। তার পুরনো ছাই রঙের শার্টটা হাসপাতালে রয়ে গেছে। শার্ট দেখে নিশা বা তার বাবা নিশ্চয়ই ভুরু কুচকাবেন। যার যা ইচ্ছা করুক, তাকে এই মুহূর্তে আসমানির চিঠি পড়তে হবে। চিঠি ব্যাপারটা খুবই অদ্ভুত। যতক্ষণ পড়া না হয় ততক্ষণ আঁকিবুকি টানা সামান্য এক টুকরো কাগজ। পড়তে শুরু করলেই সে একজন রক্ত মাংসের মানুষ। মানুষের মতোই সে রাগ করে, অভিমান করে। বাবু সাহেব, প্রচন্ড মাথা ধরা নিয়ে আপনার জন্য চিঠি লিখলাম। সব মিলিয়ে 7টা চিঠি লেখা সহজ ব্যাপার না। শুধু এই চিঠিটাই সামান্য বড়, বাকি সবগুলো 1-2 লাইনের। এই চিঠি লিখতে লিখতে আমি মজার একটা জিনিস ঠিক করি। মজার জিনিসটা হচ্ছে তোমার জন্য একটা পরিস্থিতি তৈরি করা, যাতে তুমি শার্ট গায়ে দিয়ে যখন বাথরুম থেকে বের হবে তখন দেখবে আমি ঘুমিয়ে। এই ঘুম আসল না, নকল ঘুম, অভিনয় ঘুম। আমাকে ঘুমন্ত দেখে তুমি কি করো তাই আমার দেখার ইচ্ছা। আমার ধারণা তুমি আমার পাশে বসবে এবং খুব সাবধানে, যাতে আমার ঘুম না ভাঙে, কপালে হাত রাখবে।
কিংবা মাথা নিচু করে ঝুঁকে এসে, থাক, বাকিটা আর লিখলাম না, লজ্জা লাগছে। তুমি কি করবে তা নিয়ে আমি মনে মনে একটা বাজি ধরেছি, দেখি বাজিতে জিততে পারি কিনা। এই শোনো, আমি আর লিখতে পারছি না, প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে। অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, ভুল বললাম, অনেক কিছু না, একটা কথাই বারবার নানান ভঙ্গিতে লেখার ইচ্ছা। আই লাভ ইউ, তাও লিখতে পারছি না, শরীর বিদ্রোহ করছে। ভালোবাসাবাসির সঙ্গে শুধু মন না, এখন মনে হচ্ছে শরীরও জড়িত। তুমি ভালো থেকো, ইতি, তোমার আসমানি। ফরহাদ আকাশের দিকে তাকালো। কি সুন্দর ঝকঝকে নীল আকাশ। সোহরাওয়ার্দীর সামনের গাছগুলিকেও কি সুন্দর লাগছে। ফরহাদের আবার হাসপাতালে যেতে ইচ্ছে করছে। আসমানির বাবা যা ভাবার ভাবুক, সে আসমানির হাত ধরে বসে থাকবে। উপায় নেই, আজ তাদের বাড়ি ছাড়তে হবে। রিয়েল এস্টেট কোম্পানির লোকজন অপেক্ষা করছে। জাহানারা মায়ের জন্য দোতলার বড় একটা ঘর ছেড়ে দিয়েছে। ঘরে খাট আছে, ড্রেসিং টেবিল আছে, দুটা চেয়ার আছে, টেবিল আছে, মেঝেতে কার্পেটও আছে। কার্পেট পুরনো হলেও পরিষ্কার। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথ। জাহানারা বলল, এসি লাগানো ঘর তোমাকে দিতে পারতাম মা, একটা ছিল, কিন্তু অ্যাটাচড বাথরুম নেই। বাবা রাতে 3-4 বার বাথরুমে যায়, এজন্য এই ঘর। ঘরের সঙ্গে বারান্দা আছে, বিকেলে বারান্দায় বসে চা খেতে পারবে। তোমার জামাইকে বলেছি, সে তার অফিস থেকে একটা টিভি এনে লাগিয়ে দেবে। টিভির দরকার নেই। দরকার থাকবে না কেন? অবশ্যই দরকার আছে। মা শোনো, তুমি আমার মুখ কালো করে আছো কেন? ঘর পছন্দ হয়নি? ঘর খুব সুন্দর, বারান্দাটাও সুন্দর, তাহলে মুখটা কালো কেন? গোষ্ঠী শুদ্ধ তোর এখানে থাকতে এসেছি, ভাবতেই খারাপ লাগছে। মেয়ের বাড়িতে মা এসে থাকে না? তুমি তো আর সারা জীবনের জন্য থাকতে আসনি। তাও ঠিক, অল্প কিছুদিন থাকবো। তুই যা বাড়াবাড়ি করছিস, এই জন্যই খারাপ লাগছে। মঞ্জু বাড়ি ঠিক করার জন্য যা ছোটাছুটি করছে, হয়তো আজ সন্ধ্যাবেলায় এসে বলবে বাড়ি ঠিক হয়েছে, চলো। ছেলের যে স্বভাব, যদি একবার বলে আজ চলো, আজই যেতে হবে। আগে বলুক, তারপর দেখা যাবে। মা শোনো, তোমার আর বাবার জন্য ঘরে খাবার দিয়ে যাবে। খাবার ঘরে তোমাদের খেতে যাবার দরকার নেই। মজিদের মা বলে একটা কাজের মেয়ে আছে, তোমার যখন যা দরকার তাকে বলবে। মজিদের মাকে চিনেছ তো? ওই যে উঁচু দাঁত। ঠিক আছে মা? হ্যাঁ, ঠিক আছে। তোমার তো আবার ঘন ঘন চা খাবার অভ্যাস। তোমাকে সকালবেলা 1 ফ্লাক্স গরম পানি দিয়ে যাব। ঘরে টি কাপ, চিনি, দুধ থাকবে, শুধু চাটা বানিয়ে নেওয়া। ফরহাদ কোথায় থাকবে? একতলায় ব্যবস্থা করেছি। বড় ভাইজান বলেছে সে থাকবে না, সে নাকি কোনো এক বন্ধুর সঙ্গে থাকবে। মঞ্জুর ভাইয়ের সঙ্গে তো তোমার দেখাই হয়নি, সেখানে থাকবে কিনা তাও জানি না। বড় ভাইজানের ঘরে 2টা খাট আছে, তারা 2 জন থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। মেয়ে তাদের যত্ন করছে, তাতে তার খুশি হওয়া উচিত। তিনি খুশি হতেন যদি জানতেন তার 2 ছেলে তার জন্য বাসা ভাড়া করবে। তিনি ভাড়া বাসাতে উঠে যাবেন। মঞ্জু তাকে পরিষ্কার বলে দিয়েছে, পাগল হয়েছ মা? আমি বাড়ি ভাড়া করব কিভাবে? আমার আছে কি? তোমাকে যে মাসে 1000 টাকা দিব বলেছি, এটাই আমার ফাইনাল কথা, সেটা দেব। তোমাদের একটা সুবিধা করে দিচ্ছি, আমার থাকার ব্যবস্থা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নেব। ফরহাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। ফরহাদ মাথা নিচু করে বলেছে, দেখি একটা ব্যবস্থা করব। সেই ব্যবস্থাটা কি সে বলতে পারছে না। ব্যবস্থাটা কবে নাগাদ হবে সে সম্পর্কেও কিছু বলছে না। ফরহাদের দৃষ্টি ভরসাহারা দৃষ্টি। তিনি ফরহাদকে মোটামুটি কঠিন গলায় বলেছেন, আমরা জামাইয়ের বাড়িতে কতদিন পরে থাকব? সহজ প্রশ্নের সহজ উত্তর হওয়া উচিত, সেই সহজ উত্তরটাও সে দিচ্ছে না। এমন ভাব করছে যেন মায়ের কথা সে শুনতে পাচ্ছে না। তুই কি আমাদের সঙ্গে থাকবি? আমি নান্টু ভাইয়ের মেসে থাকবো। না, তুই অবশ্যই আমাদের সঙ্গে থাকবি। আমাদের কখন কি দরকার হয়, এ বাড়িতে কাকে কি বলবো? রাহেলা মনে প্রাণে চাচ্ছেন ছেলে তার সঙ্গে থাকুক। সঙ্গে থাকলেই অন্যের বাড়িতে থাকার অপমানটা গায়ে লাগবে।
তখন একটা কিছু ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লাগবে। রাহেলার মনে ক্ষীণ ভয় ঢুকে গেছে। তার দুই ছেলে কোনো ব্যবস্থাই শেষ পর্যন্ত করবে না। বাকি জীবনটা তার কাটবে জামাইয়ের অন্ন খেয়ে। অতি দ্রুত তিনি কাজের বড় স্তরে নেমে যাবেন। ফরহাদের বাবা হয়ে যাবে বিনা বেতনের মালি। বাড়ির সামনে মাটি কুপিয়ে গাছ পুঁতবে, ঝাঁঝরি দিয়ে সকাল বিকাল গাছে পানি দেবে। জামাইয়ের গাড়ি এসে থামলে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেবে। নিজের অসহায় অবস্থা নিয়ে কারোর সঙ্গে আলাপ করবেন সেই উপায়ও নেই। আগে যাবতীয় সমস্যা নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতেন। এখনকার সমস্যাটা তিনি কিছুতেই মেয়েকে জানতে দিতে চান না। স্বামীর সঙ্গে আলাপ করার প্রশ্নই ওঠে না। লোকটার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে তার ধারণা। কথাবার্তার কোনো ঠিক নেই, কখন কি বলছে, কেন বলছে তাও জানে না। জাহানারার শাশুড়ি যখন বললেন, বেয়াই সাহেব কেমন আছেন, তার উত্তরে সে হড়বড় করে বলল, গাছের কথা বলছেন? সব তুলে ফেলেছে, জায়গা পরিষ্কার। কে বলবে দুদিন আগে কত গাছ ছিল, কত ধরনের গাছ ছিল। 5টা লবঙ্গ চারা লাগিয়েছিলাম, তার মধ্যে 4টা বেঁচেছে। আর একটা বছর পার করতে পারলে গাছের লবঙ্গ খাওয়াতাম। জাহানারার শাশুড়ি বললেন, গাছের কথা না বেয়াই সাহেব, আপনার কথা জানতে চাচ্ছি। ফরহাদের বাবা হতভম্ব হয়ে বললেন, আমার কি কথা? আপনি কেমন আছেন, শরীরটা কেমন? ফরহাদের বাবা এমনভাবে চারিদিক দেখতে লাগলো যেন এমন অদ্ভুত প্রশ্ন জীবনে কেউ তাকে করেনি। রাহেলা বললেন, বেয়ান সাহেব, ওনাকে কিছু জিজ্ঞেস করা না করা অর্থহীন। গাছ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করেন, জবাব দেবে। অন্য কোনো প্রশ্নের জবাব দেবে না। আপনার বেয়াই সাহেবের আমার সঙ্গে বিয়ে না হয়ে একটা কাঁঠাল গাছের সঙ্গে বিয়ে হলে তার জীবনটা সুখে কাটত। এই কথায় জাহানারার শাশুড়ি খুবই আনন্দ পেলেন। হেসে ভেঙে পড়ার মতো অবস্থা। হাসতে হাসতে বললেন, বেয়ান তো বড়ই রসিক। বেয়ান যে এত রসিক তা তো জানতাম না। রাহেলা মোটেই রসিক না। রস করার মতো মনের অবস্থা তার না। এ বাড়িতে পা দেওয়ার পর থেকে তাকে নানান ধরনের মিথ্যা কথা বলতে হচ্ছে। যেমন জাহানারার শাশুড়িকে বললেন, আমার 2 ছেলে বুঝলেন বেয়ান সাহেব, বাস্তব বুদ্ধি বলে কিছু নেই। কতবার বললাম রহমতুল্লাহ জায়গাটা কিনে রাখ। দেশের বাড়ির জমি জমা তো কোনো কাজে আসবে না, 7 ভুটে লুটে পুটে খাবে। সেই সব বিক্রি করে এই জায়গাটা কিনে ফেল। ঢাকায় বাস করছিস, ঠিকানা লাগবে না। 2 ভাই বলে বাদ দাও। বাদ দিয়ে অবস্থাটা তো দেখছেন, একেবারে রাস্তায়। জাহানারা শাশুড়ি বললেন, কি বলেন বেয়ান সাহেব, রাস্তায় হবেন কেন? আমরা আছি কি জন্যে? সেটা তো ঠিকই। ছোট ছেলে আমাকে কি বলে শোনেন? সে বলে, মা, মাসের এই ভাঙতি কিছুদিনের জন্য তার বাড়ি খুঁজে পাওয়া যাবে না, আমি হোটেলের একটা ঘর ভাড়া করে দিচ্ছি, তোমরা 2 বুড়া বুড়ি হোটেলে থাকো। ও আল্লাহ, আমার বড় ছেলেরও দেখি তাতে সায় আছে। সেও বলে এটাই ভালো, হোটেলে থাকার অনেক মজা, চলো আমরা বাকি জীবন হোটেলে কাটিয়ে দেই। আমি তখন দিলাম ধমক, বললাম, তোরা আমাকে মেয়ের কাছে পাঠিয়ে দিয়ে নিজেরা হোটেল ভাড়া করে থাক, সঙ্গে অবশ্যই তোর বাবাকে নিবি, সে হোটেলের টবের গাছে পানি দেবে। জাহানারার শাশুড়ি বললেন, বেয়ান সাহেব, আপনি এত মজা করে কথা বলেন, আপনার এই গুণের কথা তো আগে জানতাম না। আপনার ছেলেরা বাড়ি ভাড়া করলেও আপনি থাকবেন আমার সঙ্গে। আমরা 2 বড়ি পান জর্দা খাবো, গল্প করব, টিভিতে হিন্দি ছবি দেখব। বেয়ান, আপনি হিন্দি বোঝেন তো? রাহেলা জাহানারার শাশুড়ির কথায় স্বস্তি পেলেন। যাক, বুড়ি তার মিথ্যা কথাগুলি বিশ্বাস করেছে। এ জাতীয় মিথ্যা কথা জাহানারাকে বলা যাবে না। এই মেয়ের অনেক বুদ্ধি, মিথ্যা বললেই ধরা পড়তে হবে। তার ধারণা জাহানারাকে যখন বলেছেন মঞ্জু বাড়ি ভাড়ার জন্য ছোটাছুটি করছে, তখন মেয়ে বুঝে ফেলেছে মা মিথ্যা কথা বলছে। তবে তিনি তার মেয়ের উপর সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। মেয়ে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারত, কিছুই জিজ্ঞেস করেনি। সে বলতে পারত, ভাইয়ের বিয়ে দিচ্ছ কই, আমি তো জানলাম না। আমি যখন রানীর সঙ্গে বিয়ের কথা বললাম তখনও চুপ রইলে। মেয়েকে শুধু মনে পড়ে বিপদের সময়। জাহানারা কিছু জানতে চায়নি। দাদাজানের মৃত্যুর কারণে বিয়ে ভেঙে গেছে, সেই ভাঙা বিয়ে আবার কবে জোড়া লাগবে সে ব্যাপারেও কোনো কৌতূহল দেখায়নি। এখন দেখায়নি বলে যে কোনোদিন দেখাবে না তা না, একসময় না একসময় জানতে চাইবে। রাহেলা তখন কি বলবেন সব ঠিক করে রেখেছেন। তিনি বলবেন, ওই বিয়ে হবে না, তোর ভাইয়ের বিয়ের দায়িত্ব আমি তোর হাতে দিলাম।
মা তুই ব্যবস্থা কর। এটা বলতে তার কোনো অসুবিধা নেই, কারণ তিনি জানেন বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে সেই বিয়ে আর কখনো হয় না। এটা তিনি যে একা জানেন তা না, সবাই জানে। তার উপর খবর পাওয়া গেছে মেয়েটা ভয়ঙ্কর অসুস্থ, চিকিৎসার জন্য হাসপাতালে আছে। এমন অবস্থা যে দেশে চিকিৎসা হচ্ছে না, বিদেশ যেতে হবে। তড়িঘড়ি করে যে বিয়ে দিতে চাচ্ছিল, এই জন্যই চাচ্ছিল। রোগ গোপন করে মেয়ে পার। ধর্মের কল বাতাসে নড়ে, বাতাস না থাকলেও আপনা আপনি নড়ে। আল্লাহর ইশারায় বিয়ে ভেঙে গেল, কাউকে কিছু করতে হলো না, বলতে হলো না। রাহেলা ঠিক করে রেখেছেন রানীর সঙ্গে ফরহাদের বিয়ের ব্যাপার নিয়ে এখনো কোনো কথা বলবেন না, চুপচাপ অপেক্ষা করবেন। তার মন আগেও বলেছে বিয়েটা হবে, এখনো বলছে হবে। জাহানারা একটু সাহায্য করলেই হবে। সেই সাহায্য কি জাহানারা করবে? করবে তো বটেই, বাপ ভাই বলে কথা। তবে জাহানারা মনে কষ্ট পেয়েছে। পরে একসময় মেয়ের সঙ্গে নিরিবিলিতে অনেক কথা বলবেন। রানী মেয়েটিকে আগে যেমন সুন্দর দেখেছিলেন, এবার তার কাছে আরো সুন্দর লাগছে। বিয়ের কথাবার্তা শুরু হলেই মেয়েরা সুন্দর হতে থাকে। সবচেয়ে বেশি সুন্দর হয় গায়ে হলুদের দিন। বিয়ের রাত থেকে তাদের সৌন্দর্য কমতে শুরু করে। এটা হলো সাধারণ কথা। রানীর বিয়ের কথা শুরু হয়েছে বলেই সে সুন্দর হচ্ছে, এ বিষয়ে তিনি নিশ্চিত। এ বাড়িতে এসেই রানীকে তিনি একটা শাড়ি দিয়েছেন। মুরব্বীরা বেড়াতে এলে কাপড় চোপড় মিষ্টি নিয়ে আসে, সেইভাবেই আনা। তবে শাড়িটা নিয়ে তার সামান্য মন খুঁতখুত করছে, কারণ এই শাড়ি ফরহাদ তার বউয়ের জন্য কিনেছিল, সুন্দর করে প্যাকেট করা। ফরহাদকে জিজ্ঞেস না করেই দিয়েছেন। ফরহাদের এসব মনে থাকবে না। এখন তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। রানী শাড়ির প্যাকেট হাতে নিয়ে অবাক হয়ে বলল, শাড়ি কেন? তিনি মধুর ভঙ্গিতে বললেন, তোমাকে কখনো কিছু দেওয়া হয় না, কিছু দিতে ইচ্ছে করে। ফরহাদকে বললাম একটা শাড়ি কিনে দিতে, সে নিজেই পছন্দ করে কিনে এনেছে। বুঝতে পারছি না তোমার পছন্দ হবে কিনা। রানী লজ্জিত ভঙ্গিতে বলল, নতুন শাড়ি পরতে আমার সবসময় ভালো লাগে। রাহেলা বললেন, শাড়ি হাতে নিয়ে বোঝা যায় না সুন্দর না অসুন্দর। শাড়ি সুন্দর শরীরে। শাড়িটা পরে আসো মা। লাল ব্লাউজ আছে না? লাল ব্লাউজ যে কোনো শাড়ির সঙ্গে মানায়। লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরো, দেখি তোমাকে মানায় কিনা। রানী হ্যাঁ সূচক মাথা নেড়ে লজ্জিত এবং আনন্দিত ভঙ্গিতে বের হয়ে গেল। রাহেলা মেয়েটাকে শাড়ি পরে আসতে বলেছেন, কারণ নতুন শাড়ি পরলেই সবাই জানতে চাইবে শাড়িটা কোত্থেকে এসেছে। এটা সবার জানা দরকার। কেউ যেন মনে না করে তিনি আশ্রিতা হিসেবে মেয়ের বাড়িতে উঠেছেন। এতে তার যেমন অপমান, তার মেয়েরও অপমান। তিনি যতদিন থাকবে খরচপাতি করে থাকবেন, এমনভাবে খরচ করবেন যেন সবার চোখে পড়ে। কাল পরশু বিশাল একটা কাতল মাছ কিনে আনাবেন। রানীকে শাড়ি তিনি অনেক বিচার বিবেচনা করেই দিয়েছেন। শুধু শাড়িটা কিনেছে ফরহাদ, এই কথাটা না বললে ভালো হতো। রানী যদি কোনোদিন ফরহাদকে কিছু জিজ্ঞেস করে, তাহলে সমস্যা হবে। আজকালকার মেয়ে, অকারণে কথা বলা এদের স্বভাব। ফরহাদকে দেখে বলে বসতে পারে, আপনি তো ভালো শাড়ি চেনেন, রংটা আমার খুব পছন্দ হয়েছে। আর ফরহাদ এমন গাধা, এরকম কোনো কথা বললে সে সঙ্গে সঙ্গে বলবে, কই, আমি তো তোমার জন্য শাড়ি কিনিনি। রাহেলা অনেকক্ষণ অপেক্ষা করলেন। রানী শাড়ি পরে তাকে এসে সালাম করবে। তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন মেয়েটা এলো না। বাড়ির পেছনে কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। তিনি বারান্দা থেকে দেখলেন রানী ব্যাডমিন্টন খেলছে। তাকে দেখে লজ্জা পাবার মতো ভাবও করল না। রানীর সঙ্গে লম্বা মতো যে মেয়েটি খেলছে তাকে তিনি চিনতে পারলেন না। এদের কোনো আত্মীয় স্বজন হবে। এখন থেকে এ বাড়ির সবাইকে চিনতে হবে, তাদের আচার আচরণ বিশ্লেষণ করতে হবে। সবার মন জুগিয়ে এমনভাবে চলতে হবে যেন কেউ বুঝতে না পারে তিনি সবার মন জুগিয়ে চলছেন। একবার বুঝে ফেললে সর্বনাশ। আশ্রিতের জীবন ভয়াবহ জীবন। এই জীবন সহনীয় করার কোনো ব্যবস্থা নেই। নিজেকে এই পরিবারের কাছে অতি প্রয়োজনীয় করে তুলতে পারলে জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এমন কোনো সম্ভাবনা একেবারেই নেই। এদের বিরাট পরিবার, অনেক লোকজন, 4-5 জন কাজের মেয়ে, 9-10 বছর বয়সী 2টা ছেলে, যাদের একমাত্র কাজ একটু পরপর দোকানে যাওয়া, এটা ওটা নিয়ে আসা। বাজার করার লোকও আলাদা। বিশাল বলশালী একজন মানুষ, মাথা কামানো। তাকে দেখলেই মনে হয় কিছুক্ষণ আগে একটা খুন করে এসেছে। পরিশ্রম হয়েছে বলে ক্লান্ত হয়ে চা খাচ্ছে, চা খেয়ে দ্বিতীয় খুন করতে যাবে। রাহেলা এই বাড়ির ভাব ধরার চেষ্টা করছেন, ধরতে পারছেন না। এত সহজে ধরা যাবে না, সময় লাগবে।
জাহানারার কাছে শুনেছেন এরা একান্নবর্তী পরিবার, কিন্তু এখন দেখছেন সবার জন্য একসঙ্গে রান্না হয়। এটা যেমন ঠিক, আবার প্রত্যেক পরিবারের আলাদা রান্নাঘর আছে, সেখানেও রান্না হয়, এটাও ঠিক। রাতে জামাইয়ের সঙ্গে রাহেলার দেখা হলো। জামাই বিনয়ে কাচুমাচু হয়ে বলল, সাভারে গিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে ফিরেছি। আম্মা খাওয়া দাওয়া হয়েছে? রাহেলা বলেন, জি বাবা, খেয়েছি। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। না বাবা, অসুবিধা কি হবে? আমাদের মানুষ বেশি, অসুবিধা হবেই। সবার রুচির দিকে লক্ষ্য রেখে তো রান্না করা সম্ভব না, এজন্য বলে দেওয়া আছে দিনে মাছ রাতে মাংস। বাবা, আমার কোনোই অসুবিধা হচ্ছে না, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। মঞ্জু একটা বাড়ি ঠিক করে ফেলেছে, বাথরুমের কিছু কাজ করার জন্য নাকি 3-4 দিন লাগবে। 3-4 দিন লাগুক বা 3-4 মাস লাগুক, আম্মা এটা আপনার নিজের বাড়ি। জাহানারা মোবাইলে বলেছিল অফিসের টিভিতে আনতে। সাভার থেকে এসেছি তো মা, ভুলে গেছি। কাল সকালে অফিসে গিয়েই টিভি পাঠিয়ে দেব। বাবা তুমি ব্যস্ত হয়েও না, এটা কি আর টিভি দেখার বয়স? আল্লাহ আল্লাহ করে দিন পার করা। তুমি পরিশ্রম করে এসেছো, যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। জামাইয়ের কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার তিনি আশা করেননি। ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি জানেন না। ভবিষ্যৎ খুব সুখের তা মনে হয় না। স্ত্রীর ভবিষ্যৎ স্বামীর সঙ্গে যুক্ত, যেখানে স্বামী থেকেও নেই সেখানে আর ভবিষ্যৎ কি? রাত 10টার দিকে জাহানারা পানদান নিয়ে উপস্থিত হলো। রাহেলা বলেন, খাওয়া দাওয়া করেছিস? জাহানারা বসতে বসতে বলল, না, আমার খেতে বসতে বসতে রাত 12টা বাজবে। রাহেলা পান মুখে দিতে দিতে বললেন, দুপুরের পর থেকে তোর বাবার সঙ্গে দেখা হয়নি। সে আছে কোথায় জানিস? টিভি দেখছেন। জামাইয়ের বাড়িতে এসে এত টিভি দেখা দেখি কি? ওকে এসে ঘুমোতে বল। একতলায় ভাইয়াদের জন্য যে ঘর রেখেছি, বাবা বলেছেন সেখানে থাকবেন। রাহেলা আতকে উঠে বললেন, কি সর্বনাশের কথা, লোকজন কি বলবে? আমি এক ঘরে, সে এক ঘরে। বুড়োকে এক্ষুনি আসতে বল, তোর বাবা বড় যন্ত্রণা করছে। জাহানারা শান্ত গলায় বলল, বাবা যেখানে থাকতে চাচ্ছেন সেখানে থাকুন, লোকজন কি বলবে এটা নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। এবারই লোকজন এত মাথা ঘামায় না। তাই বলে স্বামী স্ত্রী আলাদা ঘুমোচ্ছে এটা চোখে পড়বে না? সবার চোখে পড়বে। কার চোখে কি পড়ছে এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? তুমি থাকো তোমার মতো। রাহেলা বলেন, তুই এত রাগি রাগি গলায় কথা বলছিস কেন? ঘটনা কি? এ বাড়িতে পা দেওয়ার পর থেকে তুমি ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছ, এই জন্যই রাগ লাগছে। কোন মিথ্যা বললাম? এই যে বলছো বাড়ি ভাড়া হয়েছে, বাথরুম ঠিক হয়নি বলে যেতে পারছো না, ভাইয়ারা তোমাদের হোটেল রুম ভাড়া করে দিতে চাচ্ছিল। আসল ব্যাপার তো আমি জানি। ভাইয়ার সঙ্গে কথা হয়েছে, যেখানে তার চাকরি পর্যন্ত নেই সেখানে উদ্ভট কথাবার্তা বলার দরকার কি? তার উপর তুমি হুট করে রানীকে শাড়ি কিনে দিলে কেন? আমার তো মনে হয় এই শাড়ি তুমি নিজে কেননি, ভাইয়া তার বিয়ের জন্য যে কটা শাড়ি কিনেছিল তার একটা দিয়ে দিয়েছ। যদি দিয়েও থাকি তাতে দোষ কি? দোষ আছে। যখন তোমাকে বলেছিলাম রানীর সঙ্গে ভাইয়ার বিয়ের ব্যবস্থা করে দাও, তখন পা ভারী হয়ে গিয়েছিল। এক পরিবারে বিয়ে, নতুন আত্মীয় হবে না, কত রকম কথা। আজ যখন দেখছো 7 হাত পানি নিচে চলে গিয়েছ, তখন রাতারাতি শাড়ি? শাড়িটা আমি আদর করে দিয়েছি, বিয়ের ব্যাপার আমার মাথার মধ্যে নেই। আদর করে তুমি দাওনি, এত আদর মা তোমার মধ্যে নেই। তোমার মাথায় সব সময় নানান রকম পরিকল্পনা থাকে। এখানে আমাকে না জানিয়ে কোনো পরিকল্পনা করবে না। রানীর সঙ্গে ভাইয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। তার বিয়ের মোটামুটি পাকা কথা হয়ে গেছে। এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে পাঞ্চিনি হবে। ছেলে ব্যাংকার, মেয়ে দেখে পছন্দ করে গেছে। রাহেলা ক্ষীণস্বরে বললেন, ফরহাদের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই? জাহানারা বিরক্ত গলায় বলল, তোমার যত বয়স হচ্ছে ততই কি বুদ্ধিশুদ্ধি কমে যাচ্ছে? যে ছেলে বিয়ে করতে যাচ্ছিল, কোনো একটা সমস্যায় হঠাৎ বিয়ের তারিখ পাল্টে গিয়েছে, তার ব্যাপারে কেন আগ্রহ থাকবে? বাজারে কি ছেলে কম পড়েছে? ফরহাদের বিয়েটা তো আর হচ্ছে না। ওই প্রসঙ্গ নিয়ে আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাচ্ছি না। তুমি এখন এসো আমার সঙ্গে। কোথায় যাব? আমার শাশুড়ি তোমাকে ডেকেছেন। এত রাতে কি ব্যাপার?
এবাড়ির লোকজন কেউ রাত 1টার আগে ঘুমোতে যায় না, কাজেই তাদের হিসেবে রাত বেশি হয়নি। আমার শাশুড়ির কাছে প্রতি বৃহস্পতিবার রাতে আক্তারি খানম নামের এক মহিলা আসেন। তিনি ধর্ম নিয়ে কথা টথা বলেন, জিকির করেন। আমার শাশুড়ি এই মহিলার খুব ভক্ত। আমি তো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। বেশিক্ষণ থাকার দরকার নেই, ওনার সঙ্গে দেখা করে চলে এসো। রাহেলা বিছানা থেকে উঠতে উঠতে কোমল গলায় বললেন, তুই আমার উপর এত রেগে আছিস কেন রে মা? ভুল ত্রুটি আমার আছে, বয়স হয়েছে, ভুল ত্রুটি হবে না? জাহানারা ক্লান্ত গলায় বলল, আমি মোটেও রেগে নেই। তোমাদের অবস্থা দেখে খারাপ লাগছে। তোমরা কোন অবস্থায় পৌঁছেছ সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণাও নেই। দিব্যি বড় বড় কথা বলে বেড়াচ্ছ। বাবা মহা সুখে টিভিতে ছায়াছবির গানের অনুষ্ঠান দেখছে। তোর বাবার কথা ভিন্ন, ওর মাথারই ঠিক নেই। মাথা তোমাদের কারোরই ঠিক নেই মা। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস চৈত্রের দ্বিতীয় দিবস। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।